আসসালামু আলাইকুম। পাশকুড়ি ফাইন্যান্স অ্যান্ড ইউনিভার্সিটিতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ। আজকে আমরা পড়ব ফিনান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাংকিং পার্টের চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব। তো চলো আর দেরি না করে আমাদের মূল পড়াশোনায় চলে আসি। আচ্ছা, ব্যাংক হিসাব কী জিনিস? আমরা জানি বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের থেকে অর্থ নিয়ে তারা সেই অর্থ অন্য জনগণকে ধার দেয়। সো এই বিভিন্ন যে হিসাবের মাধ্যমে নেয় তার বিভিন্ন ধরনের হিসাব অর্থাৎ আইনগত সম্পর্ক গ্রাহকের সাথে খুলে সেটা হচ্ছে মূলত ব্যাংক হিসাব। তো চলো আমাদের অ্যান্টিবায়োটিক্সে দেখি এই অধ্যায় থেকে কী কোয়েশ্চেন আসে, কীভাবে কোয়েশ্চেন আসে। তো ব্যাংক হিসাবের সঙ্গে আমরা দেখতেছি গ্রাহক ব্যাংকের সাথে লেনদেনের উদ্দেশ্যে যে চুক্তিভিত্তিক সম্পর্ক, অর্থাৎ আমাদের পারপোজ কি থাকে? ব্যাংকের সাথে লেনদেন করা, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়া, ব্যাংকের থেকে টাকা উত্তোলন করা অথবা ব্যাংকের থেকে ঋণ নেওয়া। যে চুক্তিভিত্তিক সম্পর্ক, সম্পর্ক কিসের উপর ভিত্তি করে? চুক্তিভিত্তিক। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব আছে, চলতি হিসাব, সঞ্চয় হিসাব আর স্থায়ী হিসাব। এই তিনটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট। চলো দেখি এই হিসাবগুলো কি কি। চলতি হিসাব অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে সাধারণত কোনো সুদ দেওয়া হয় না। এটা হচ্ছে সাধারণত ব্যবসায়ীরা বেশি ব্যবহার করে এবং এটার কোনো লিমিটেশনস থাকে না, অর্থাৎ দিনে যতবার ইচ্ছা টাকা জমা রাখা যায় এবং যতবার ইচ্ছা টাকা উঠানো যায়। তো দেখো, এই হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় এবং টাকা তোলা যায় এবং ব্যবসায়ীরা এটা বেশি ব্যবহার করেন। তাহলে কোন হিসাব ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবহার করেন? উত্তর হচ্ছে চলতি হিসাব। আর ব্যবসায়ীরা সবচেয়ে বেশি কোন হিসাব ব্যবহার করে? উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে চলতি হিসাব, যেটা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবহার করে। সঞ্চয় হিসাব, সঞ্চয় হিসাব সাধারণ জনগণের সঞ্চয়ের প্রবণতা বাড়ানোর জন্য যে হিসাব খোলা হয়। এটাতে সাধারণত সামান্য পরিমাণে সুদ দেওয়া হয়, পার্সিয়াল ইন্টারেস্ট থাকে। সাধারণ মানুষের সঞ্চয়ের প্রবণতা বাড়াতে এই হিসাব খোলা হয়। এটা হচ্ছে তোমার টাকা জমা দেওয়ার কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ তুমি দিনে চাইলে যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারো, কিন্তু তুমি যখন টাকা উত্তোলন করবা সেখানে কিছু রেস্ট্রিকশনস থাকে। সাধারণত হচ্ছে তোমার সঞ্চয় হিসাবের ধরনের ভিত্তিতে দিনে একবার বা দুইবার এরকম ধরনের লিমিটেশন দেওয়া থাকে যে তুমি একবার বা দুইবারের বেশি টাকা উঠাইতে পারবা না। এটা হচ্ছে আমাদের সঞ্চয় হিসাব। এবার দেখো আমাদের স্থায়ী আমানত, স্থায়ী হিসাব বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এটি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য, যেমন 1 বছর, 3 বছর বা 5 বছর টাকা জমা রাখা হয়। আর ফিক্সড ডিপোজিট, ফিক্সড টাইমের জন্য যে ডিপোজিটটা করা হয়, ওই ফিক্সড টাইমটা না হওয়া পর্যন্ত আমি টাকাটা উঠাইতে পারবো না। যদি এর আগে আমি টাকাটা উঠাইতে চাই তাহলে হচ্ছে আমি যে ইন্টারেস্টটা পাইতাম সেই ইন্টারেস্টটা পাবো না, শুধু আমার ক্যাপিটালটা পাবো। তাহলে মেয়াদের আগে টাকা তোলা যায় না, তুললে সুদ পাওয়া যায় না। অর্থাৎ ফিক্সড ডিপোজিট হচ্ছে আমাদের নির্দিষ্ট মেয়াদ থাকে, ওই মেয়াদের আগে আমি টাকা তুলতে পারবো না। আমাদের ফিক্সড ডিপোজিটের মেয়াদ সাধারণত কত হয়ে থাকে? 1 বছর, 3 বছর অথবা 5 বছর। সুদ বা মুনাফা, চলতি হিসাবে ব্যাংকে কোনো সুদ দেয় না, সঞ্চয় হিসাবে কম সুদ এবং স্থায়ী হিসাবে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায়। তাহলে আমাদের সবচেয়ে বেশি সুদ কোথায় পাওয়া যায়? স্থায়ী হিসাবে। উত্তর কি হবে? আমাদের সবচেয়ে বেশি সুদ কোথায় পাওয়া যায়? স্থায়ী হিসাব। আর কোন হিসাবে আমাদের মোটেও সুদ পাওয়া যায় না, একেবারেই জিরো? সেটা হচ্ছে আমাদের চলতি হিসাব। দেখো, চলতি হিসাবে কোনো সুদ পাওয়া যায় না আর স্থায়ী হিসাবে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায়। তো আমাদের কেওয়াইসি কি? কেওয়াইসি ফুল ফর্মটা দেখো, এটা সাধারণত কোশ্চেন আসে যে কেওয়াইসি ফুল ফর্ম কোনটা। কেওয়াইসি ফুল ফর্ম হচ্ছে নো ইওর কাস্টমার, অর্থাৎ তোমার কাস্টমারকে জানো, তোমার গ্রাহককে জানো। তোমার গ্রাহকের যে ডিটেইল, যে তুমি ব্যাংক হিসাব খোলার সময় তোমাকে একটা পাতা দেওয়া হয় যে সেখানে তোমার ডিটেইল ইনফরমেশন দেওয়া লাগে, সেটাকে বলা হচ্ছে কেওয়াইসি ফর্ম, হচ্ছে নো ইওর কাস্টমার। তোমার নাম, তোমার বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, তোমার ছবি, অ্যাডিশনাল ফোন নম্বর, ডিটেইলস সব কিছু দেওয়া লাগে। এবার দেখো, মনোনীত ব্যক্তি বা নমিনি, অর্থাৎ হিসাবধারী যদি মারা যায় কোনো কারণে, তাহলে তার ব্যাংকের হিসাবটা কে চালাবে? অর্থাৎ ব্যাংকে যদি টাকা পয়সা জমা থাকে সেই টাকাগুলো কে পাবে? এটা নিশ্চিত করার জন্য হচ্ছে আমাদের নমিনি বা মনোনীত ব্যক্তির প্রয়োজন। তাহলে দেখো, হিসাবধারীর মৃত্যুর পর হিসাবের টাকা কে পাবেন তার নাম উল্লেখ করা, সেটাকে বলা হচ্ছে নমিনি করা। এবার দেখো আমাদের পরিচয় দানকারী। আচ্ছা, তুমি যখন ব্যাংকে হিসাব খুলতে যাবা, তোমার প্রথমে বলবে যে এই ব্যাংকে আপনার কে রেফার করলো আর কার মাধ্যমে আপনি ব্যাংকের কথা জানতে পারলেন। তো তুমি ব্যাংকে হিসাব করতে গেলে তোমার একটা ব্যাংকের প্রিভিয়াস গ্রাহকের একটা সিগনেচার প্রয়োজন হয়, অর্থাৎ তোমাকে যে পরিচয় করিয়ে দেবে। তুমি যদি কোনো কারণে ডিফল্ট করো তাহলে হচ্ছে ওই যে ব্যক্তি তোমাকে হচ্ছে পরিচয় করিয়ে দিয়েছে তাকে যাতে ব্যাংক ধরতে পারে যে আপনার এই পরিচয় করিয়ে দিয়েছিলেন এই ব্যক্তিকে, আপনি তো তার হচ্ছে পরিচয়কারী, শনাক্তকারী, ইন্ট্রোডিউসার। সো সে তো এখন আমাদের টাকা নিয়ে চলে গেছে, তো এখন আপনি তাদেরকে খুঁজে দেন, যে পালিয়ে গেছে তাকে খুঁজে দেন। সেই কারণে হচ্ছে পরিচয়কারীর দরকার। হচ্ছে নতুন হিসাব খোলার সময় ব্যাংক পুরাতন কোনো নির্ভরযোগ্য গ্রাহকের সুপারিশ বা স্বাক্ষর প্রয়োজন হয়, সুপারিশ লাগবে অথবা স্বাক্ষর লাগবে। সাধারণত বাংলাদেশের ব্যাংকগুলো স্বাক্ষরই বেশি প্রেফার করে। দেখো, যুগ্ম হিসাব বা জয়েন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, অন্য ব্যবসার ক্ষেত্রে মনে করো তুমি একটা অংশীদারি ব্যবসা করতেছো, এক্ষেত্রে তুমি যদি সিঙ্গেল পার্সোনাল অ্যাকাউন্টে তুমি যদি ট্রানজাকশন করো তাহলে দেখা যাবে তোমার একজন যে বন্ধুর সাথে তুমি অংশীদারি ব্যবসা করতেছো সে নিজের ইচ্ছা মতো তার টাকাগুলো ব্যবহার করতেছে। আর যদি তুমি জয়েন্ট অ্যাকাউন্ট করো সেক্ষেত্রে তোমার সুবিধা বেশি, তোমার হচ্ছে তখন ইনফরমেশন সবার কাছে চলে যাবে। কোনো যদি টাকা ডিপোজিট হয় সেটাও সবার
নাম্বারে SMS যাচ্ছে, আর যদি কোনো টাকা উঠানো হয় সেটাও সবার নাম্বারে SMS চলে যাবে। তো জয়েন্ট হিসাব হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মিলে যখন একটি ব্যাংক হিসাব পরিচালনা করে তখন তাকে আমরা বলি যুগ্ম হিসাব বা জয়েন্ট অ্যাকাউন্ট। অপ্রাপ্তবয়স্ক হিসাব অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক, বাংলাদেশে হচ্ছে ব্যাংক হিসাব খুলতে হলে সর্বনিম্ন 18 বছর হওয়া লাগে, অর্থাৎ তোমার NID থাকতে হবে। সো 18 বছরের নিচে যারা আছে তাদের যদি বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব খোলা হয় সেক্ষেত্রে হচ্ছে তাকে আমরা অপ্রাপ্তবয়স্ক হিসাব বলি। এখানে সাধারণত গার্জিয়ান অর্থাৎ মা বা বাবার সাথে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়। এটা মূলত মা বা বাবার NID বেসিসে খোলা হয়, কিন্তু এটা অপারেট করতে পারে হচ্ছে সেই অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি বা স্টুডেন্ট। আমরা সাধারণত স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পাই যে আমরা যখন স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলি আমাদের তো নিজে তো জাতীয় পরিচয়পত্র সাধারণত থাকে না, তখন যখন আমরা SSCর পরে যদি তুমি বৃত্তি পাও তোমার তো একটা অ্যাকাউন্ট লাগবে সেই বৃত্তিটা নেওয়ার জন্য। তো তখন দেখবা যে তুমি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হচ্ছে তোমার বাবা বা মার NID দিয়ে, এবং তোমার হচ্ছে নাম ছবি সব তোমার থাকবে, অ্যাকাউন্ট পরিচালনা করবে তুমি, অ্যাকাউন্ট হোল্ডারও তুমি, কিন্তু NID থাকবে তোমার বাবা বা মায়ের। এবার দেখো পাসবই। পাসবই হচ্ছে এখন প্রচলিত নয়, এটা হচ্ছে একটা পুরাতন সিস্টেম। এখন পাসবইয়ের পরিবর্তে যেটা প্রচলিত সেটাকে বলা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাংকে সারা মাসে তুমি কি লেনদেন করেছো, তোমার সেই হিসাবের স্থিতি কি, এখন ব্যাংকের অ্যাকাউন্টে কয় টাকা আছে সেটা জানার উপায় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। সাধারণত এখন হচ্ছে আমাদের যে মেইল অ্যাড্রেস দেওয়া থাকে, মাস শেষে দেখবে ব্যাংক তোমাকে একটা মেল করতেছে, অর্থাৎ মাসে আপনার কত টাকা এই ট্রানজাকশন হয়েছে এবং ব্যাংকে কত টাকা আছে সব ডিটেলস দেওয়া থাকে। আর তুমি যদি ইমিডিয়েট টাইমে জানতে চাও, ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাপ থাকে, যেমন মনে করো রাজ বাংলার নেক্সাস আছে, ইসলামিকা সেলফিন আছে, ওইখানে তুমি অ্যাকাউন্ট সেকশনে গিয়ে তুমি চেক করতে পারতেছো তোমার কারেন্ট স্টেটমেন্ট কি, এবং সেটা ডাউনলোডও করতে পারো। এতে হিসাব বন্ধ করা, তুমি যদি কোনো কারণে চাও যে তুমি ব্যাংকের হিসাবটা কন্টিনিউ করতে চাইতেছো না, তোমার এটা লাগতেছে না, তখন হচ্ছে তোমার ব্যাংক যে চেক বই দেন হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেগুলো ছিল ওগুলো ব্যাংকে ফেরত দিতে হয়, তখন হচ্ছে ব্যাংক তোমার হিসাবটা ক্লোজ করে দেয়। গোপনীয়তা রক্ষা অর্থাৎ গ্রাহকের ইনফরমেশন আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক কারোর সাথে শেয়ার করতে পারে না। আচ্ছা, চেক বই, যখন আমরা টাকা উঠাইতে চাই, তোমার হচ্ছে সঞ্চয় হিসাব খোলা হলে তুমি চেক বইয়ের জন্য আবেদন করো তোমার টাকা ওঠানোর জন্য। এখন সাধারণত হিসাব খোলার সাথে সাথে হচ্ছে একটা ডেবিট কার্ড দিয়ে দেয়, সেটা দিয়ে টাকা ওঠানো যায়। আর তুমি চাইলে হচ্ছে চেক বইয়ের আবেদন করতে পারো, চেক লিখে তুমি সেই চেক বইয়ের মাধ্যমে টাকা উঠাইতে পারো। অব্যবহৃত হিসাব অর্থাৎ যে হিসাবে অনেকদিন ধরে লেনদেন করা হয় না, ডরমেন্ট অ্যাকাউন্ট। দেখো, ডরমেন্ট অ্যাকাউন্ট সাধারণত 6 মাস বা 1 বছর সময় কোনো অ্যাকাউন্টে যদি লেনদেন না করা হয় তখন সেটাকে সাময়িকভাবে স্থগিত করা হয়, এটাকে বলা হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্ট বা অব্যবহৃত হিসাব। চলো দেখি এই অধ্যায় থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসছে। কোন ব্যাংক হিসাবে সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না? আমরা দুইটা জিনিসে খুব ফোকাস দিয়েছিলাম, একটা হচ্ছে কোন হিসাবে কোনো সুদ দেওয়া হয় না, আর কোন হিসাবে সবচেয়ে বেশি সুদ দেওয়া হয়। সবচেয়ে বেশি সুদ দেওয়া হচ্ছে স্থায়ী হিসাব, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে, আর কোনোই সুদ পাওয়া যায় না কোন অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে হচ্ছে আমরা চাইলে যখন খুশি যতবার ইচ্ছা টাকা জমা উত্তোলন করতে পারি কিন্তু কোনো সুদ পাই না। উত্তরটা কি হবে বলো তো? উত্তরটা হবে চলতি হিসাব। সো চলতি হিসাবে কোনো সুদ প্রদান করা হয় না। সেই অধ্যায়ে আমাদের যে 15টা মতন MCQ দেওয়া আছে ওগুলো সলভ করলে আমাদের এই অধ্যায় থেকে যে কোশ্চেন আসুক সবগুলো তোমরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।